নিজেরই ভার্সিটির টিচার সাক্ষ্য হাসানের সাথে আঁক হওয়ার 2 মাস পর সাক্ষ্য দিতিকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে বেহায়ার মতো তাকিয়ে থাকার অপরাধে। সাথে পুরো ক্লাসের সামনে এটাও বলেছে যে ক্লাসে মনোযোগ না দিয়ে টিচারের দিকে এভাবে তাকিয়ে থাকে, নিশ্চয়ই আপনার জ্ঞান বাড়ছে না দিতিকা? টিচার দিতিকে টিচার হিসেবে তাকিয়ে দেখছিল নাকি? দিতি তাকিয়ে দেখছিল তার বর সাক্ষ্য হাসানের দিকে। 2 মাস আগেই হুট করে বিয়ে করে টুট করে এই ছেলের বউ হয়ে গেল সে, অথচ এই ছেলের দিকে তাকানোর অধিকার নাকি তার নেই। বউ হওয়ার আগেই তো দিতি সিনিয়র ভাই হিসেবে বছর 3 ড্যাব ড্যাব করে তাকাতে তাকাতে কাটিয়েছে, আর এখন কিনা টিচার হয়ে এই ছেলে ভাব দেখাচ্ছে। এই দুঃখে দিতির রীতিমতো দুঃখবোধের শেষ নেই। জাস্ট একটা তাকিয়েছে, একটুও তো তাকিয়ে দেখেছে সেই লোককে, অথচ এভাবে তাকে বের করে দিল। দিতি দাঁড়ালোই না, ফুসফুস শ্বাস তুলে নিজের মোটা ফ্রেমের চশমাটা মুছে নিয়ে সে চকচকে করে নিয়ে সিদ্ধান্ত নিল ভার্সিটিতে যতগুলো ছেলে আছে সবগুলোর দিকে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, তাকাতে তাকাতে গিলে খাবে এক একটাকে। তবুও নিজের বর সাক্ষ্য হাসানের দিকে সে ভুলেও কখনো তাকাবে না, সত্যিই তাকাবে না। দিতি সত্যি সত্যিই ড্যাব ড্যাব করে তাকিয়ে না থাকতে পারলেও সাক্ষ্যকে যখন এদিক দিয়ে যেতে দেখলো তখনই সে ইচ্ছে করে মাঠে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকলো। 2 কদম এগিয়ে হেসে কথা বলল, হাত মেলালো, এমনকি ছবিও তুললো। অতঃপর বাড়ি গিয়ে আরাম করে সে মাকে জানিয়েছে সেই হুট করে হওয়া বিয়ে মানে না, যে বরের দিকে তাকানোই যাবে না সে বর নিয়ে সে আজীবন করবে কি, লাগবে না তার এমন বর। আকস্মিক এ কথাটা মজার ছলে হলেও পৌঁছালো সাক্ষর পরিবারেও। তার মা হেসে হেসে মজা করে মেয়ের কার্যকলাপ বলছিল আর হাসছিল, কারণ সাক্ষর মা এবং দিতির মা উভয় ছোটবেলার বান্ধবী। মোটামুটি নিজেদের ছেলে মেয়ের সমস্ত কথাই তারা ফোনে ফোনে আলোচনা করে আর হাসিতে লুটিয়ে পড়ে। এই কথাটাও এভাবেই বলা, অথচ সাক্ষর বাবা এমন কথা শুনে ছেলেকে 2 কথা শুনিয়ে জানিয়েছে পুত্রবধূর সম্পূর্ণ অধিকার আছে তার ছেলের দিকে তাকানোর। সাক্ষ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই করলো না। তবে ঠিক রাত 11টায় সে দিতিদের বাড়ি গিয়ে হাজির হলো। দিতির আম্মুর সাথে শাশুড়ি আম্মুর স্বরূপ কুশলাদি না করে জাস্ট মায়ের বান্ধবী হিসেবেই সালাম দিয়ে সোজা হাজির হলো দিতির কাছে। আক্তার পর সাক্ষ্য এই প্রথমবারের মতো দিতিদের বাসায় এসেছে, তাও না বলে কয়ে এসেছে। এই রাতের বেলা এসে শাশুড়ি আম্মু শ্বশুর কারোর সাথে ভালোভাবে কুশলাদি বিনিময় না করে সোজা বউয়ের কাছে হাজির হওয়াটা কেমন দেখালো সাক্ষ্য ভাবলই না। তবে প্রথমেই দিতির রুমে গিয়ে দিতির সামনাসামনি দাঁড়িয়ে কথা ছুড়ল। আমি দেখতে চেয়েছেন মিসেস সাক্ষ্য হাসান? নাও, টাইম স্টার্ট। মন ভরে দেখুন, আপনি চাইলে আরো ডিটেলসও দেখতে পারবেন। ওয়াইফ না, সম্পূর্ণ অধিকার আছে আপনার। দিতির মনোযোগ ছিল মোবাইলে। হুট করে সাক্ষ্যকে টের পেয়ে সে প্রথমে অবাক হলো। রাত 11টা, খেয়েটে এখন ঘুমানোর সময়, আর এই সময় এই ছেলে কোথা থেকে এসেছে দিতি বোঝার চেষ্টা করলো। তবে ভার্সিটিতে যে সিদ্ধান্ত নিয়েছিল তার বর সাক্ষ্য হাসানের দিকে কখনোই তাকাবে না, সেটা এক মুহূর্তেই ভেঙে গেল। সে তাকালো, বিশ্বাস না হতে চোখের চশমা খুলে আবারও তাকালো। না, সত্যিই সাক্ষ্য হাসান। দিতি নাক মুখ কুচকে বলে উঠল, কি আশ্চর্য, আপনি এত রাতে আমার বাসায় কেন স্যার? আশ্চর্য তো। কথাটা বলার পরে দিতির মনে পড়ল সে এই ছেলের দিকে কখনোই তাকাবে না সিদ্ধান্ত নিয়েছিল, তাই সঙ্গে সঙ্গেই চোখ নামালো। ওপাশ থেকে তা দেখে উত্তর এলো, তাকান আমার দিকে মিসেস দিদিকা তাসনিম। যত খুশি মন ভরে দেখুন, আমি নিষেধ করব না। এখন আপনার জন্য আজ পুরো রাতটাই সময় নিয়ে এসছে। পুরো রাত এই ভদ্রলোক এখানে বসে থাকবে নাকি? দিতি সরে গেল। অন্য পাশে গিয়ে নিচের কিছু এলোমেলো বই গোছাতে গোছাতে নাক ছিটকে বলল, আপনি কি মনে করেন নিজেকে খুব সুন্দর যে মেয়েরা তাকিয়ে থাকবে আপনার দিকে? অথচ আমার তো আপনাকে দেখলেই বিচ্ছিরি লাগে। কি জঘন্য দেখতে আপনি। শাখাটোরটা বাঁকা হয়ে এলো এবার কিছুটা। বিছানায় পা ঝুলিয়ে বসে ভুরু বাঁকিয়ে শুধালো, শিওর? মায়ের বান্ধবীর ছেলের পেছনে তো এতকাল ঠিকই পড়েছিলেন বেহায়ের মতো, এখন স্যারের পেছনে পড়েছেন? লজ্জাজনক। দিতি জ্বলে উঠল। ঠিক এই কথাটা দ্বারা প্রমাণ হলো যে সাক্ষ্য বিয়েটা জাস্ট নামমাত্রই করেছে তাকে। এটা সত্য যে দ্বিতীয় ছেলেটাকে অনেক কাল আগে থেকে পছন্দ করত, আড়াল থেকে দেখে এসেছে কত শতবার। এমনকি ওই ভার্সিটিতে ভর্তিও হলো ওই ভার্সিটিতে সাক্ষ্য পড়েছে নেই। তারপর যে ভার্সিটির সিনিয়র ভাই থেকে টিচার হয়ে যাবে, টিচার থেকে বর, তাকে জানতো। দিতি ছোট শ্বাস ফেলে। এই পর্যন্ত সাক্ষ্য তেমন কোনো সাইন প্রকাশই করেনি যাতে সে বুঝবে যে সাক্ষ্যরও তার প্রতি দুর্বলতা আছে। হতে পারে সাক্ষ্য জাস্ট অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবেই বিয়েটা করেছে। দিতির এই বিষয়টা বুঝে উঠে আরো রাগ হলো। সে কি সুন্দর নয়? একটু পছন্দ করার মতো কি নয় সে? সাক্ষ্যর দিকে ফিরে আঙ্গুল উঁচিয়ে বলল সে, শুনুন, বেহায়ার মতো পেছনে পড়িনি আমি কখনো। আপনার দিকে 2-1 বার তাকিয়েছি, এটা এমনি। আজও এমনি ভুলবশতই তাকিয়েছিলাম।
তাছাড়া আপনার থেকে ভার্সিটিতে হাজারটা সুন্দর সুন্দর ছেলে আছে স্যার। মেয়েরা কোন দুঃখে আপনার পেছনে পড়ে থাকে এটাই বুঝিনি আমি আজ পর্যন্ত। দিতি আবারও সঙ্গে সঙ্গে নজর সরালো। তাকাবে না বলেও তাকিয়ে ফেলছে সে, কি মহা মুশকিল। সাক্ষীবারে ঠোঁটে লিয়ে হাসলো। দিতিকে চোখ জোড়ায় পরখ করছিল তখনও। আবারও বলল, আপনি পড়ে নেই যে শিওর তো? অবশ্যই পড়িনি। আমার কি এমন ঠেকা পড়েছে যে আপনার পেছনে পড়ে থাকবো স্যার? দিতি সাক্ষর দিকে খুব একটা তাকাচ্ছে না, আবার তাকালেও দ্রুত নজর সরাচ্ছে। বিষয়টা খেয়াল করে সাক্ষ্য ভুরু উচালো, বলল, আপনি কি আমি ইগনোর করছেন মিসেস দিদিকা তাসনিম? আমার দিকে না তাকিয়ে কথা বলছেন কেন? দিতি না তাকিয়েই বলল, কারণ ছাত্রী হিসেবে টিচারদের দিকে তাকাতে নেই। টিচাররা টিচারই হয়, বড় হয় না যে আমি হাঁ করে তাকিয়ে থাকবো। স্বাক্ষর হাসিয়ে পেল দিতির কথা শুনে, বলল, তো বর কারা হয় তাহলে? বড় হয়ে ভার্সিটির সুন্দর সুন্দর ছেলেরা। যেমন? দিতি এবারে মোবাইল হাতে নিল। স্বাক্ষর পাশে দূরত্ব বজায় রেখে বিছানায় বসে তখনকার ভার্সিটিতে তোলা ছেলেদের সাথে ছবিটা দেখালো। মাঝখানে হোয়াইট কালার টি শার্ট পরা ছেলেটাকে দেখিয়ে সে বলল, দেখুন কিউট না ছেলেটা স্যার? সাক্ষ্য দেখলো। সে নীরবেই তখন দেখেছে দিতিকে, ছেলেগুলোর সাথে ছবি তুলতেও দেখেছে, কিন্তু দিতিকে কিছুই প্রকাশ করেনি তখন, এখনো প্রকাশ করলো না। দিতি আবারও বলল, আমি টানা 20 মিনিট তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। সেই তাকানোটা বেশ উপভোগ করেছে এবং আমার সাথে কথাও বলেছে হেসে হেসে। আই থিংক সে বর হিসেবে চমৎকার হবে। সাক্ষ্য ভুরু উচালো। তার রাগ হচ্ছে তখনকার দৃশ্য মনে করে। তেমন নয়, তবু নীরব একটা ঈর্ষা বোধহয় কাজ করছেই। সাক্ষ্য নিজের হাতখানা দিতির দিকে এগিয়ে কোমর খিঁচিয়ে নিজের পাশে আনলো। দূরত্ব গুছিয়ে নিজের পাশে বসিয়ে বলল, তারপর বিয়ে কবে করছেন তাকে? দিতি মুহূর্তেই প্রতিবাদ স্বরূপ বলে উঠল, এসব কি স্যার? স্যার হয়ে ছাত্রীর কোমর জড়িয়ে ধরেছেন কেন? ছি ছি। সাক্ষর উত্তরটা এলো এমন, আই থিঙ্ক আমার বর্তমানকালের স্টুডেন্ট এবং অতীতকালের মায়ের বান্ধবীর মেয়ে বউ হিসেবে পারফেক্ট হবে, তাই। ধরে সরুন। সাক্ষ্য দূরে সরল না তখনই, তবে মুখ নামিয়ে দিতির কানের কাছে শুধালো, কয়েক বছর যাবৎ পেছনে পড়েছিলেন। বছর তিনেক ভার্সিটিতে তোমার সিনিয়র ভাই হওয়া সত্ত্বেও ড্যাব ড্যাব করে তাকিয়ে শেষ করে দিয়েছো আমায়। এখনো তাকিয়ে থাকো, কিচ্ছু বলিনি, বলছি না? বাট অন্য ছেলে দিকে যদি ভুলে ড্যাব ড্যাব করে তাকাও না দিতে, চোখ চোখের জায়গায় থাকবে না। দিতি ভুরু কুচকে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, আপনি আমায় হুমকি দিচ্ছেন স্যার? হুমকি নয়, এটাই নির্দেশ। চোখ শুধু আমার দিকে থাকবে, মাইন্ডেড, অন্য কোথাও যাতে না ঘুরে। দিতি বড্ড ঘাটতারা। সাক্ষ্য যা বলবে তা যদি করেই সে, তাহলে বলা চলে সে নকল দিতি। হ্যাঁ, হয়তো সাক্ষ্য যা বলুক তাই করত। যদি বুঝতে পারত সাক্ষ্য তার মতো করে তাকে ভালোবাসে, সে জেদ নিয়েই বলল, ঘুরবে। আমার চোখ দুনিয়ার সব জায়গায় ঘুরবে, শুধু আপনার দিকেই ঘুরবে না স্যার। সাক্ষ্য এবারে ভুরু নাচিয়েই বলল, শিওর তুমি? একদম শিওর। শুধু সারা দুনিয়ায় চোখ ঘুরে দেখাবেন মিসেস সাক্ষ্য ইহসান? প্রয়োজনে চোখ খুলে এনে আমার সামনে এনে রাখবো, শুধু আমাকে দেখার জন্য। দিতি ভুরু বাঁকালো, বলল, আবার হুমকি? হুমকি হোক অন্য কিছু, একবার যখন জেনে শুনে আমার সঙ্গে জড়িয়েছেন তখন ফল তো খারাপ হবেই মিসেস দিদিকা তাসনিম। আফটার অল সাক্ষ্য ইহসান তো এত সাধু পুরুষ নয়, তাই না? দিতি ভুরু জোড়া কুচকে রেখে চেয়ে থাকলো। সাধু পুরুষ নয়, আবারও বলছেও গর্ব করে। মুখ বাঁকিয়ে বলল, জেনে শুনে? ভালো ভেবেছিলাম আমি আপনাকে। এমন জানলে তো কখনোই লাফাতে লাফাতে কবুল বলতাম না। সাক্ষ্য দিতিকে আড়াল করে ঠোঁট কামড়ে হাসলো। পর মুহূর্তে দিতির মুখ বরাবর চেয়ে ভুরু শিথিল করে বলল, বিগ মিস্টেক। এখন আজীবনের ফল ভোগ করা ছাড়া কোনো অপশনও নেই। কেন নেই? আমি আপনাকে বিয়ে করে পচে গিয়েছি নাকি? সাক্ষ্য আরেকটু এগোলো, কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, পছন্দ, তবে আমার যেহেতু হয়ে গিয়েছেন, একটু একটু করে শেষ হয়ে যাবেন তা নিশ্চিত। সাক্ষ্য আপনার অস্তিত্ব নিজের মাঝে খুব কৌশলে নিয়ে নেবে। আপনি তখন শূন্যে ভাসবেন মিসেস সাক্ষ্য ইহসান। দিতি আচমকা দূরে সরল। সাক্ষ্য ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিছুই করেনি এমন ভঙ্গিতে, অথচ দিতির চোখের দৃষ্টি ফ্যাল করে থাকা দৃষ্টির মতো। সাক্ষ্যর দিকে তাকাবে না বললেও তাকালো। তাকিয়ে দেখতে দেখতেই পুরুষটি নিজের পকেট থেকে মোবাইল বের করে কিছু টাইপ করতে করতে বের হয়ে গেল, একদম ভদ্র পুরুষের মতো। দিতি শুধু তাকিয়েই থাকলো। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই তার ফোনে একটা মেসেজ এলো। দিতি হুড়মুড় করে চাইতেই দেখলো। লুকিয়ে চুড়ে দেখার চাইতে সরাসরি দেখার সুযোগ দিয়েছিলাম মিসেস সাক্ষ্য ইহসান, কাছে লাগালেন না। পরে আবার আফসোস করবেন না তো? দিতি মুহূর্তে মোবাইল ছুঁড়ে রাখলো। আফসোস? কিসের জন্য আফসোস? মোটেও না, দিতি মোটেও আফসোস করবে না।
এইটুকু বলতে বলতেই দিতি শটান শুয়ে চোখ বুঝল। সাক্ষ্য এহসান নামটাই অসহ্য। পরদিন ভার্সিটিতে গিয়ে দিতি সত্যি পুরোটা ক্লাসে একবারও চাইল না সাক্ষ্যর দিকে, একটাবারও না। পড়ালেখায় বরাবরই অমনোযোগী দিতি আজ অমনোযোগী ছাত্রীর মতো নিচের দিকে চেয়েছিল। অতঃপর ওভাবে চাইতে চাইতে অলস দিতি বেঞ্চে মাথা এলিয়ে দিল। চোখ মুখ বুজে রেখে যে মাথা এলিয়ে একটা শান্তির ঘুম দিবে তখনই ফের কানে এলো, ঘুমানোর জন্য কেউ ক্লাসে থেকে থাকলে প্লিজ বেরিয়ে যান এই মুহূর্তে। আমি আপনাকে জীবনেও ভালোবাসবো না সাক্ষ্য এহসান, প্রমিস। সাক্ষ্য এহসান। দিতির চোখের বালি এই পুরুষটি আজ ভার্সিটিতে কালো পাঞ্জাবি পরে এসেছে। সুদর্শন পুরুষের রূপটা যেন এবারে চোখে 16 আনাই ফুটছে। দিতি তাকাবে না, প্রতিজ্ঞাবদ্ধ হয়েও বার কয়েক তাকালো আড়ালে আবড়ালে। ঘন চুল, খোঁচা দাড়ি আর কালো ফ্রেমের চশমা, সাথে কালো পাঞ্জাবি। বেশ অনেকটা সময় যাবৎ ভার্সিটি ক্যান্টিনে বসে সাক্ষ্যকে সরু চোখে পরখ করতে করতে মনে মনে আওড়ালো, কোন এক চৈত্র মাসে এই সুদর্শন পুরুষ আমার জীবনে কেন এসেছিল? এমন বুকের ভেতর ধুকপুক ধুকপুক রোগটা তৈরি করে হার্টের রোগী বানিয়ে দেওয়ার জন্য? কি আশ্চর্য! আমি যদি এভাবে অকালেই মরে যাই। দিতি খুবই চিন্তিত হলো। মনে মনে এত কিছু ভেবেই মুহূর্তে মনে করলো সেদিনকার অপমানের কথা। দিতিকে, অর্থাৎ নিজের স্ত্রীকেই নিজের দিকে তাকানোর জন্য ক্লাস থেকে বের করে দিয়েছিল। ছি, এহেন অপরাধের পরও দিতি তাকালো কি করে পুরুষের দিকে? কিভাবে, তাও এতটা সময়? দিতির চোখের প্রতি বিতৃষ্ণা জন্মালো। ইচ্ছে হলো চোখগুলোকে নিজেই খুলে নিয়ে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিক। নিজের চোখ যদি নিজের নিয়ন্ত্রণেই না থাকে তো সে চোখ থেকে উপায়টা কি? দিতি ফুসফুস করলো, মুহূর্তেই শুনলো পাশ থেকে মিহুর গলা, সাক্ষ্য স্যারের থেকে আজ সত্যিই চোখ সরানো যাচ্ছে না, তাই না দিদি? দিতি মুহূর্তেই ফিরল। মিহুর দিকে চেয়ে বুঝলো মিহু নিজেও 2-1 বার তাকিয়েছে। পাশে তিন্নি তো তখন থেকেই তাকানো এক পলকে। দিতি গলা ছাড়লো, বোধহয় তার তাকানোটাও মিহু খেয়াল করে নিয়েছে। ভুরু নাচিয়ে বলল, তো আমার কি? তোর কি মানে? তুইও তো দেখলাম এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি। দিতি মুহূর্তেই কপাল কুচকালো, জানালো, ছি, ওই লোকের দিকে? কোন দুঃখে? আমার চোখ অন্ধ না হওয়া অব্দি ওই লোকের দিকে তাকানোর কোনো চান্স নেই। খেয়া এবারে নোট থেকে মুখ তুলে তাকালো। দিতির কথা শুনেই মুহূর্তে একটা হাসি দিয়ে বলল, বোধহয় ওনাকে দেখতে দেখতেই তোদের চোখ অন্ধ হয়ে যাবে রে দোস্ত। আমি জানি না সবাই সাক্ষ্য স্যারকে স্যার হিসেবে না দেখে প্রেমিক হিসেবে দেখে কেন। আমার তো স্যারের বোঝানো সে ভালো লাগে। মিহু মুহূর্তেই শুধালো, সাক্ষ্য স্যার দুটোতেই পারফেক্ট রে দোষ, সব দিক দিয়েই পারফেক্ট। যদি কোনোভাবে এমন একজন জুটে যেত কপালে। দিতি কপাল কুচকায়। এমনভাবে সেজেগুজে আসেই বা কেন ভার্সিটিতে, যে মানুষজন চেয়ে থাকে, আফসোস করে? মনে মনে 1000টা রাগ ফুঁসে নিয়েই বান্ধবীকে বলল, সাক্ষ্য স্যারকে ট্রাই করবি? আমরা সবাই মিলে হেল্প করবো প্রয়োজন হলে। করবি কিনা বল? মিহু লজ্জা নিয়ে হাসলো, মুখ নিয়ে বলল, ধ্যাত, তোকে তো ক্লাসরুম থেকে বের করেছে, আমাকে নির্ঘাত ভার্সিটি থেকে বের করে দিবে। দিতি তবু আশ্বাস দিল, বলল, আরে সমস্যা নেই, আমরা নিজেরাই হেল্প করবো। তোকে আজকের মধ্যেই নাম্বার খুঁজে দেবো, দেখিস। অতঃপর দিতি মনের মধ্যে ভয়ঙ্কর রাগ ফুঁসে উপরে শুধু হাসলো, মনে মনে আওড়ালো, সাক্ষ্য এহসান, খালি দিদিকা তাসলিমকে ঠকানোর সাহস করে দেখবেন, সোজা খুন করে দেব। দিতিকে সেদিন বের করে দেওয়ার পর সপ্তাহখানেক দিতি সাক্ষ্যর দিকে ফিরেই তাকায়নি। ভাবখানে এমন, সাক্ষ্য এহসান নামক কাউকে সে চিনেও না, জানেও না। দিতি সম্পূর্ণ নিজের মতো থেকেছে। অথচ আজ লুকিয়ে চুরেই হোক সরাসরি বার কয়েক সাক্ষ্যর সাথে দিতির চোখাচোখি হয়ে গিয়েছে। দিতির অবশ্যই নিয়ে আফসোস হচ্ছে। নিজের প্রতিজ্ঞায় দৃঢ় থাকতে না পেরে আফসোস নিয়ে যখন ফের ভার্সিটি চত্বরে দাঁড়ানো, সাক্ষ্যর দিকে একবার তাকালো, ঠিক তখনই দেখা গেল সাক্ষ্যর সাথে এক সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটি তারই ডিপার্টমেন্টের নিধি। কিছু নিয়ে আলোচনা করছে বোধহয়। দিতির চাহনি এবার আরো শুরু হলো। একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুজনকে পরখ করতে করতে খেয়াল করলো আজ নিধিও কালো জামা পরেছে, ম্যাচিং ম্যাচিং। দূর থেকে দেখলেই বোধ হচ্ছিল একটা সুন্দর কাপল। দিতি ফুসফুস করে আওড়ালো, বিয়ে করা বউয়ের দিকে আজ পর্যন্ত এক নজর তাকাতে দেখলাম না, অথচ নিধির সাথে কত ভালো আলাপ ওনার। এইটুকু বিড়বিড় করতে করতেই পা বাড়ালো সে। একদম সাক্ষ্য আর নিধির সামনে দিয়েই হেঁটে গেল। নজরটা এমন রাখলো যেন পাশে কি আছে সে খেয়ালই করলো না। দিতি বাসায় ফিরল প্রায় সন্ধ্যার আগে আগে। এসে একটা সুন্দর ঘুম দিয়ে যখন উঠল, ঠিক তখনই দিতির মা এলো। মুহূর্তের মধ্যেই তাড়াহুড়ো করে বলল,
তোকে কখন থেকে ডাকছি দিতি? তোকে তো বললাম তাহির ছেলের বিয়েতে যেতে হবে আজ, তখন থেকে ডাকছি আমি। সাজি নিশ্চয় তৈরি হয়ে বের হয়েও গেছে। দিতি শুনল, চোখ মুখ কুচকে মায়ের দিকে চাইল মুহূর্তেই। তাহি, সাজি তার মায়েরই কলেজার বান্ধবী। এই তিনজনের বন্ধুত্ব এই এতটা বয়সে এসেও থমকে নেই। কোনো অনুষ্ঠান হোক, উৎসব হোক, তিনজনের পরিকল্পনা চলবেই। সে অনুযায়ী দিতির সাথে আলোচনা করে আজ সকালেই শাড়ি চুড়ি সব চয়েস করে রেখেছিল তার মা। দিতিকেও বারবার বলে রেখেছিল, অথচ দিতির মনে থাকলে তো। দিতি নাকমুখ কুচকে বলল, সাজিয়া মোর ছেলেরাও যাবে নাকি? ইনভাইট করেছে যখন যাবে না কেন? দিতি চুপ করে থাকলো। সাজি আম্মু হলো স্বাক্ষরী মা, এই কারণেই জিজ্ঞেস করা। দিতির মামা চুপ করে থাকতে দেখে মুহূর্তেই বলল, কি আশ্চর্য, গেলে কি হবে? সাক্ষ্য কি তোকে বকবে নাকি? তোদের এই কেমন বিয়ে হলো বলতো? মাস দুয়েক একটা বারও দেখলাম না। ছেলেটার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিস? দেখলাম না কোথাও ঘুরতে গেলি, মানে কিছুই তো দেখলাম না তোদের মধ্যে। কাল যাও এলো ছেলেটা, বলা নেই কওয়া নেই, তোর রুমে গিয়ে আবার কিছুক্ষণ পর বেরিয়ে চলে গেল। অদ্ভুত। দিতি দাঁত বের করে হাসলো। আসলেই তো অদ্ভুত, তাই নিজেও বলল। অদ্ভুতই তো, জেনে শুনে অদ্ভুত এক ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছো আমার কপালে। দিতি ইচ্ছে করে খুব সুন্দর করে সাজলো। সাদা স্টোনের কাজ করা একটা ফুটফুটে শুভ্র শাড়ি জড়িয়েছে, চশমাটা খুলে রেখেছে আজ। চুলগুলো খুলে রেখে কানে গুজেছে দুটো লাল টকটকে গোলাপ। গায়ের রং ফর্সা হওয়াতে শাড়িটাও বেশ ফুটছে যেন। তাকালেই চোখ শান্ত হয়ে আসছে এমন একটা সাজ নিয়েই দিতি আয়না দেখলো। বিড়বিড় করে বলল, সে যে মেয়ে পাগল করার খুব ইচ্ছা না সাক্ষ্য হাসান। আমিও সাজলাম, দেখবো আপনি সত্যি সব দিনের মতো অবহেলা করেন কিনা। এইটুকু বিড়বিড় করে বলেই হাসলো দিতি। এর ঠিক একটু পরেই তার আম্মু তার কাছে এলো, দ্রুততা নিয়ে বলল, এই তো সাজিরা গাড়ি নিয়ে এখানে আসছে দিতি, তৈরি তো তুই? কথাগুলো বলতে বলতেই মেয়ের দিকে ফিরে তিনি চোখের পলক ফেললেন না। হেসে নিজের চোখের কাজল থেকে একটুখানি কাজল নিয়ে একদম দিতির কপালের চুল সংলগ্ন অংশটায় লাগিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। দিতি শুধু হাসলো। ঠিক এর কিছুক্ষণ পরে সাক্ষ্যদের গাড়ি এলো। মা মেয়ে দুজনেই তৈরি হয়ে যখন সাক্ষ্যদের গাড়িতে উঠতে নিল, ঠিক তখনই সাক্ষ্য এক নজর তাকালো দিতির দিকে। রাস্তার ম্লান আলো এবং বিল্ডিং এর উজ্জ্বল আলোতে মেয়েটাকে সত্যি সুন্দর লাগছে, একদম চেয়ে থাকার মতো। সাক্ষ্য মুহূর্তে নজর সরিয়ে সামনে ফিরে শুধু ভুরু বাঁকালো। একটা বিয়ে বাড়িতে এমন সুন্দর শাড়ি পরে যাওয়ার কারণ কি? না পরলে কি ক্ষতি হতো? সবাই মিলে ওখানে পৌঁছাতে বেশ সময় লাগলো না। তবে ওখানে পৌঁছেই যে সমস্যাটা হলো তা হলো দিতির দিকে অনেকের চেয়ে থাকা। বিয়েবাড়ির ভিড়, জনসমাগম সবকিছুর মধ্যে সাক্ষর কাছে বিষয়টা বিষয়ের মতো লাগছিল। নিজের বউয়ের দিকে সে নিজেও এভাবে মুগ্ধতা নিয়ে তাকায়নি আজ অব্দি। সাক্ষ্য তবুও শান্ত স্থির ভাবখানা নিয়ে যখন পা বাড়িয়ে দিতিদের অতিক্রম করে যেতে নিচ্ছিল, ঠিক তখনই কানে এলো, আমার ছেলেটা এবার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আপা। এই তো সামনের মাসেই কানাডা যাবে। আপনার মেয়েকে আমার বেশ মনে ধরেছে, বুঝলেন? আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে, দুজনকে মানাতেও খুব সুন্দর। ঠিক এইটুকু শোনার পরে সাক্ষর পা থেমে গেল। মুহূর্তের মধ্যে ঘাড় ফিরে ওদিক ফিরে চেয়েই ভুরু উচালো। ঠিক তখনই আবারও সাক্ষর কানে ভেসে এলো, তাই নাকি আন্টি? আমার অনেক দিনের শখ কানাডা যাওয়ার। আপনার ছেলে কি নিয়ে যাবে আমায়? দিতির মা মুহূর্তেই দিতিকে চোখ রাঙিয়ে কোনোয়ে চিমটি কাটলো। মেয়েটা সত্যি একটা বিচ্ছু। অন্যদিকে সাক্ষর ভুরুজোড়া এইটুকু শুনে আরো কুচকে এলো। বাহ, কয়েক বছর যাবত একটা ছেলের সামনে পিছনে ঘুরঘুর করে ছেলেটাকে ড্যাব ড্যাব করে দেখতে দেখতেই কবুল বলে বিয়ে করলো, আর এখন কিনা অন্য কারোর সাথে কানাডা যাওয়ার প্ল্যান করছে। দারুণ ব্যাপার। সাক্ষ্য ওভাবেই দাঁড়ালো, মুখ চোখ টান টান করে গম্ভীর একটা ভাব এনে ভুরু উঁচু করে রাখতে ভদ্রমহিলা হেসে বললেন, নিবে না কেন মা? অবশ্যই নিবে। দেখো বিয়ের পর ওইখানে সেটেল হয়ে যাবে তোমাকে নিয়ে। দিতি ফের আবারও কিছু বলতে নিচ্ছিল। দিতির মা তখনই ফের চোখ রাঙালো, কোনোই ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে ভদ্রমহিলাকে হেসে হেসে বলল, আরে আপা, আমার মেয়ের জন্য একটা লাল টুকটুকে বর অলরেডি ঠিক করে নিয়েছি যে, নয়তো অবশ্যই ভাবতাম আপনার প্রস্তাবটা, কিন্তু এখন যে আর ভাববার সুযোগ নেই। এক রাজপুত্র এসে নিজের করে নিয়েছে আমার রাজকন্যাকে। এইটুকু বলতে বলতেই দিতির মা হাসলেন। অপরদিকে ভদ্রমহিলা আশাহত হয়ে চাইতেই পাশে এসে দাঁড়ালো ভদ্রমহিলার ছেলেও।
মাকে কোনো এক দরকারে ডাকতে এলো বোধহয় ছেলেটা, অথচ এসে মায়ের হতাশ মুখ দেখে ভুরু কুচকালো। ভদ্রমহিলা এবারেও বড্ড হতাশ স্বরে বলল, দেখুন, এই হলো আমার রাজপুত্রটা। আপনার রাজকন্যার সাথে দারুণ মানাতো। আমি দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ আপনার মেয়েকে দেখে এসব ভাবছিলাম, কিন্তু আপনি তো বললেন হবে না। দিতি শুনল, এবার সান্ত্বনা দিতেই বলল, থাক আন্টি, মন খারাপ করবেন না। আপনার রাজপুত্র ঠিক একটা রাজকন্যা পেয়ে যাবে। ছেলেটা শুধু বিস্ময় নিয়েই চাইছিল। চোখ জোড়া গোল গোল করে যখন দিতির কথা শুনছিল, ঠিক তখনই দিতি ছেলেটার বিস্ময় দেখে বলল, হাই আন্টির রাজপুত্র। একটুখানি দূরে দাঁড়ানো স্বাক্ষর এবার বুড়ো আরো উঁচু হলো। খুব সূক্ষ্ম নজরে দিতির হাই বলাটা খেয়াল করেই শরীর মন সব কেমন যেন রাগে শিরশির করলো। অথচ বাইরের রূপটা শান্ত স্থির। সাক্ষ্য দাঁড়ালো না আর, স্বাভাবিক ভঙ্গিতেই পা বাড়ালো, মুখভঙ্গিও রাখলো অত্যন্ত স্বাভাবিক, যেন কিচ্ছু হয়নি। অথচ সাক্ষ্য জানে আসলে কি হচ্ছে। বিয়ে বাড়ির রমরমা খাওয়া দাওয়ার পর্বে সাক্ষ্য আর দিতি বসলো পাশাপাশি, সাথে সাক্ষ্যর ছোট ভাই সাম্য এবং কথা। দিতি খাওয়ার মধ্যেই কয়েকবার আর চোখে তাকিয়ে সাক্ষ্যকে পরখ করলো, অথচ সাক্ষ্য একবারও তাকালো না। পাশে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও একটাবার ফিরে দেখছে না স্ত্রীর দিকে। এহেন দুঃখে দিতির চোখ বুজে বসে থাকতে মন চাচ্ছে। কেন তাকাবে না? দিতি সুন্দর নয় নাকি শাড়িতে দিতিকে সুন্দর লাগছে না, কোনটা? দিতি মনে মনে এই রাগ, ক্ষোভ আর হতাশা নিয়ে বিড়বিড় করলো। একটা মানুষ কেমন নির্দয় হলে এমন হয়? আমার দিকে তাকাচ্ছে না, আমার দিকে কখনো শুধু তাকাক, আমি চোখ গ্লু দিয়ে আটকে দেবো একদম। দিতি এইটুকু মনে মনে বলতেই সাম্য পাশ থেকে বলল, দিদির জন্য একটা বিয়ের প্রস্তাব পেয়েছি ভাইয়া, তুমি রাজি থাকলে দিয়ে দেই বিয়ে বলো, আরও একটা দাওয়াত খেতে পারবো, কি বলো তুমি? সাম্য তাকালো, কপাল শিথিল করে উত্তর করলো, কি বলবো? পাত্র একদম ভালো, ইঞ্জিনিয়ার, সামনেই কানাডা যাবে। দিতি ভুরু কুচকালো শুধু, ঘাড় বাঁকিয়ে উৎসুক হয়ে দেখছিল কি বলে সাক্ষ্য। অথচ সাক্ষ্য কেবল ভুরু নাচিয়ে এইটুকুই বলল। তো কথা হাসলো নিঃশব্দে। সাম্যর মুখটা একটু হলেও কালো হয়েছে দেখে বলল, সাম্য, তুই এমন ছোট বাচ্চাদের মতো কথা বলিস কেন? ভাইয়ার বিয়ে করা বউকে নাকি ভাইয়ার সামনে বিয়ে দিয়ে দিবে, সাহস কত? সাম্য নাক ফুলিয়ে তাকালো, ফুঁসে উঠল যেন। কথাকে দু চোখে সহ্য করতে না পারা সাম্য মুহূর্তেই বলল, তুই চুপ কর কথা, খেয়ে খেয়ে হাতি হচ্ছিস, হাতি হ, আমার কথায় নাক গলাতে বলেছি তোকে। কথা এই পর্যায়ে চুপ হলো। মেয়েটার লক্ষ্মীর স্বভাবেই শান্ত, আর স্বাস্থ্যের দিক দিয়ে গুলোমুলো, সহজ ভাষায় মোটা। আর এই মোটা অর্থাৎ স্বাস্থ্যটুকুর কারণেই মেয়েটা কত কথা শুনছে চারপাশে, কত মজা, কত উপহাস। কথা সত্যিই চুপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে এলো এক মুহূর্তেই যেন, যা স্পষ্টই মেয়েটাকে চোখ মুখে ফুটে এলো। সাক্ষ্য এই কারণেই সাম্যকে শাসালো, চোখ মুখ কুচকে শুধালো, এসব কি কথা সাম্য? বলেছি না ওকে এভাবে বলবি না তুই? এর পরের মুহূর্তে সাম্য চুপ হলো, কথাও চুপ হলো। শুধু সাক্ষ্য শান্তি লাগলো না। দিতি ঠিক তার পাশেই বসা, আরামেই বসে বসে খাচ্ছে, অথচ ভাবখানে এমন কিচ্ছু হয়নি। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে পাশের টেবিলে তাকাতেই দেখা গেল ওখানে বেশ কয়েকজন ছেলে বসেছে। খাবার খাওয়ার সাথে চোখের নজর বারবার এদিকেই ঘুরপাক খাচ্ছে। সাক্ষ্যর বুঝতে কষ্ট হলো না। শীতল এক রাগ সমস্ত শরীরে বইতে সাক্ষ্য খাওয়া থামিয়ে ওদিক পানে তাকিয়ে থাকলো। ছেলেগুলো তাকানোর সাহস করলো না বোধহয়, আর তার তাকানো দেখেই সাক্ষ্য অবশ্য এতে তৃপ্তি পেল না। আরাম করে বসে অপেক্ষা করলো দিতির খাওয়া শেষ হওয়ার। অতঃপর খাওয়া শেষ হতেই শান্তশিষ্ট অথচ চতুর সাক্ষ্য তরকারি ঝোলটুকু ইচ্ছে করেই ফেললো দিতির শাড়িতে। দিতি তড়িৎ গতিতেই ছিটকে যাওয়ার চেষ্টা করলো যেন, ফোঁস করে বলল, কি করলেন এটা? আমার শাড়িটা। সাক্ষ্য কিছুই করেনি এমন এক ভঙ্গিতে তাকালো, অত্যন্ত হিমশীতল গলায় জানালো, কি করেছে? তরকারিটা আমার শাড়িতেই ফেলেছেন, জেনে বুঝে এবং ইচ্ছে করেই। তো ধুয়ে নিন। ঠিক এইটুকু বলেই অপরিচিত এক পুরুষের মতো সাক্ষ্য পা বাড়ালো, ফিরেও চাইলো না দিতির দিকে। অথচ দিতি দাঁড়িয়ে সাক্ষ্য চলে যাওয়াটাই দেখছিল। কি নিষ্ঠুর, বউকে সমস্যায় পেলে কিভাবে একা একা চলে যাচ্ছে। দিতি মনে মনে রাগেই ফুঁসলো। একশো একটা কথা শুনিয়ে অবশেষে গেল শাড়িতে ঝোল পড়া অংশটুকুই পরিষ্কার করতে, অথচ হলো না। অষ্টমে গিয়ে এই শাড়িটা পরিষ্কার করে চলে আসবে ভাবতে ভাবতে যখন পা বাড়াচ্ছিল, ঠিক তখনই কানে বাজলো। কানাডা যাওয়ার খুব শখ না মিস্টার সাক্ষ্য ইহসান? পাঠিয়ে দিই আপনাকে, কি বলুন? দিতির পা বজোড়া তখনই থামলো। পিছু ফিরে তাকাতেই বুঝলো সাক্ষ্য পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি দেখে বুঝার উপায় নেই যে রেগে আছে নাকি অন্য কিছু। দিতি শুধু দেখলো। উত্তর করার আগে সাক্ষ্য ফের ভুরু নাচিয়ে প্রস্তুত ছুড়ল। কি হলো, যাবেন না কানাডায়? দিতি মুখ কুচকালো,
উত্তর দিল। যাব না কেন? অবশ্যই যাব। সাক্ষ্য হাসলো, এবারে ঠোঁটে লিয়ে। দিতির দিকে চেয়ে ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো। শিওর? 100% শিওর। সাক্ষ্য আবারও হাসলো, দিতির আড়ালেই। দিতির চাহনি তীক্ষ্ণ, দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর। এইটুকু অবলোকন করেই পা বাড়িয়ে সামনে এলো সাক্ষ্য, একদম সামনে দাঁড়িয়ে বলল। শুনে খুশি হলাম। যাচ্ছেন কবে? সেকেন্ড ম্যারেজের পর? দিতি শুনলো, উত্তর করলো। সেকেন্ড ম্যারেজ হলে খারাপ কোথায়? ছেলেটা জোস তো বলুন, লম্বা চওড়া একদম রাজপুত্রের মতোই। শুধুই প্রশংসা করলো দিতি, অথচ সে ছেলেটাকে ভালোভাবে খেয়ালও করেনি। কি পড়েছে না পড়েছে এসবও দেখলো না, লম্বা নাকি খাটো তাও না। তবুও করলো শুধুমাত্র সাক্ষ্যর জন্যই। সাক্ষ্য সমস্তটাই শুনলো, শুনে প্রশ্ন ছুড়ল। মিসেস সাক্ষ্য এহসান, অস্পষ্টভাবে এইটুকু বোঝাতে চাচ্ছেন যে আপনি দ্বিতীয় বিয়েতে সম্মতি প্রদান করছেন, তাই তো? তাই সাক্ষর কপাল কুচকানো। সুন্দরী বউ সামনে থাকলে যেভাবে মুগ্ধ নজরে তাকানো উচিত তার বিন্দুমাত্র দেখা গেল না চোখে মুখে, বরং শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম দিতির চোখে নজর রাখলো। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভুরু নাচিয়ে বলল। দ্বিতীয়বার বিয়ের শখ বলেই কি এভাবে শাড়ি পরে সেজেগুজে ছেলে মানুষ ভর্তি বিয়ে বাড়িতে ঘুরে বেড়ানোর সাহস রয়েছে? মিসেস দিদিকা মা, প্রবলেম। সাক্ষ্য এহসান তার ওয়াইফের সাহসকে নিভাতে জানে। জাস্ট ওয়েট। কে ওয়াইফ? কার সাহস নিভাবেন? হ্যাঁ, দিতির ভুরু জোড়া কুচকানো। এই প্রশ্নটা ছুড়ে দিয়ে তাকাতেই সাক্ষ্য ভুরু বাঁকালো, দেওয়ালের দিকে একটা হাত রেখে দিতির দিকে আরেক কদম পা বাড়ালো। অতঃপর একদম কাছাকাছি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল। সম্ভবত আমার স্টুডেন্ট হয় সে, আবার হয়তো অদিতি আন্টির মেয়েও হতে পারে, শিওর জানা নেই। দিতি ভুরু জোড়া কুচকে নিল আবারও। অদিতি আন্টির মেয়ে তো সে নিজেই, সোজাসুজি বললে কি পাপ হতো নাকি দিতি এই লোকের মাথায় উঠে বসতো? এইটুকু ভেবেই ভুরু কুচকে জানালো। স্টুডেন্ট, তাও সম্ভবত নিজের ওয়াইফ, অথচ ভালোভাবে চেনেন না অব্দি। ছি ছি। চেনে নিতে 2 সেকেন্ডের সময় লাগবে না সাক্ষ্য এহসানের। দিতি হাসলো, বিদ্রুপ করে হেসে পড়ল। দেখা গেল যখন বউকে চিনে নিতে চাইবেন তখন বউ ফুরুত হয়ে গেল। সাক্ষ্য চোখে হাসলো বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই লোকের এই এক সমস্যা, রাগ জেদ দুঃখ কষ্ট কিছুই তো মুখে ফুটে না। এমন কেন? মুখটা প্রকাশ করলে কি হয়? দিতি বোঝার চেষ্টা করলো না আর। সাক্ষ্য ঠিক তখনই ভুরু নাচিয়ে বলল। এতটা দুঃসাহস হবে তার? রিয়েলি? আফটার অল সাক্ষ্য এহসানের নামে তুলে রাখা তো, এমন ভাবনা মাথায় আনতেও তাকে শত সহস্রবার ভাবতে হবে। দিতি ভুরু নাচালো, ফের শুথালো। সাক্ষী এহসান নামটা দিয়ে নিয়ে কি তারপর দেখাচ্ছেন? ধরে নাও তাই। তাহলে আমিও বলি, আপনার বউ টিকবে না স্যার। দেখবেন আমি 100% শিওর যে আপনার বউ টিকবে না। ভালোই হয়েছে আপনার বউকে চেনার সুযোগ হয়নি আপনার। এমন না কুচু মানুষদের চেনার সুযোগ না হওয়াটাই ভালো। আমি হাত তুলে দোয়া চাই যেন আপনি আপনার বউকে না চিনতে পারেন। সাক্ষ্য শুনলো, অতবার হুট করেই মাথাটা নুয়েই আনলো একদম দিতির মুখের কাছে। ভুরু নাচিয়ে প্রশ্ন ছুড়ল। তাই নাকি? হ্যাঁ তাই। সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো। দিতির মুখের সামনে থেকে মুখটা একটু একটু করে গলার দিকে এগোতে এগোতেই দিতিকে একদম দেয়ালের সাথে মিশিয়ে শুধালো। আই গেস সুযোগ না হলেও সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমার, রাইট? যদিও সাক্ষ্য মুখ এগোলেও যথেষ্টই দূরত্ব আছে, তবুও দিতির মনে হলো যেন সাক্ষ্যর নিঃশ্বাসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সাক্ষ্য বোধহয় ঝুঁকে তার কাঁধে মুখ রাখবে। দিতি এইটুকু ভেবেই মুহূর্তের মধ্যে সাক্ষ্যকে দুহাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগে সাক্ষ্য সোজা হয়ে দাঁড়ালো। মুখ চোখ গম্ভীর রেখে উল্টো দিকে ঘুরতে ঘুরতে গম্ভীর কণ্ঠে বলে গেল। আপনার হাতে 5 মিনিট সময় আছে মিসেস সাক্ষ্য এহসান, এর মধ্যেই গাড়িতে গিয়ে বসবেন। আরেকবার যদি দেখি কোনো ছেলের সামনে গিয়ে তাদের চক্ষু শীতল করছেন, তা আপনার একদিন কি আমার একদিন, দেখবেন। দিতি মুখ ভেঙ্গালো প্রায় সঙ্গে সঙ্গে। দ্রুত পা চালিয়ে ওয়াশরুমের দরজাটা লক করতে করতেই জানালো। 5 মিনিট কি 50 মিনিট হলেও আমি যাব না। কি করবেন দেখা যাবে। সাক্ষ্য বোধহয় শুনলো তা, তবে উত্তর এলো না। দিতি ভেতর থেকে শান্তি পেল। যেটা সাক্ষ্য নিষেধ সেটা প্রয়োজনে দিতি 100 বার করবে না কেন? দিতি সাক্ষ্যর কথা মতো চলবে কেন? যে লোক এমন উঠতে বসতে অপমান করে তার কথা শোনার প্রশ্নই আসে না। দিতি মিনিট 2 সময় নিয়ে শাড়ি পরিষ্কার করলো, কিন্তু সমস্যা হলো শাড়িটা সাদা রঙের। স্টোনগুলো চকচক করলেও তরকারির হলুদ দাগটা স্পষ্টই দেখা যাচ্ছে। দিতি কিঞ্চিত এই নিয়ে মন খারাপও করলো। কত সুন্দর শাড়িটা নষ্ট করে দিল একদম। এর জন্য দিতির কি করা উচিত, কি করলে রাগ মিটবে, এটুকু ভাবতে ভাবতে ওয়াশরুম ছেড়ে বের হলো সে। অতঃপর দিতি সাদা শাড়িতে তরকারি হলুদ দাগ নিয়ে যখন দুঃখের সাগরে ভাসলো, তখন এই সাক্ষর গম্ভীর একরোখা স্বর ভেসে এলো কানে। 2 মিনিটের মধ্যে গাড়িতে গিয়ে বসুন,
এপাশ ওপাশ পা বাড়াবেন তো সোজা তরু নিয়ে বসিয়ে রাখবো গাড়িতে। দিতি চোখ বড় বড় করে তাকালো, কপাল কুঁচকে বলল। কিডন্যাপ করবেন নাকি? করতে হলে করলাম। দিতি শ্বাস ফেলে বলল। তাই বলে একটা মেয়ে স্টুডেন্টকে মান সম্মান থাকবে আপনার? স্টুডেন্ট যদি আমার শুরু থেকে স্যার নজরে দেখতো তবে না হয় মান সম্মান নিয়ে ভেবে দেখতাম মিসেস সাক্ষ্য হোসেন, কিন্তু স্টুডেন্ট তো নিজেই। দিতি মুহূর্তেই ফিরল, বলল। কি? নাথিং। এইটুকু বলতে না বলতেই দেখা গেল কোথাও থেকে একটা এসে দাঁড়িয়েছে ঠিক সাক্ষরই পাশে। সাক্ষ্যকে দেখে এই মুহূর্তের মধ্যে চটফট করে বলে উঠল। আরে সাক্ষ্য ভাইয়া, তোমাকে কত করে খুঁজছিলাম, অথচ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। দিতি ভুরু কুচকায়, এ আবার কে? সাক্ষ্যকেই বা এত খোঁজাখুচির কি কারণ তার? এইটুকু ভাবতে ভাবতেই দেখা গেল মেয়েটা হাত বাড়ালো। সাক্ষ্যর দিকেই হাতটা বাড়িয়ে সাক্ষ্যর হাতটা টেনে ধরে বলল। ভাইয়ার সাথে ছবি তুলবো, তুমি যাবে না? চলো ছবি তুলবো সাক্ষর ভাই। সাক্ষ্য এতটা সময় চুপ থাকলেও এবার হাত ছাড়িয়ে নিল, সৌজন্যতা দেখিয়ে বলল। তুমি যাও, ছবি তুলো মেনি, আমি পরে গিয়ে ছবি তুলবো। এখন গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি এখন ছবি তুলবো না মেনি। দিতির ইচ্ছে হলো না এদের এসব কথাবার্তা শুনতে। আবার বিয়ে বাড়িতে আম্মুর সাথে এত ভিড়ে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে হলো না, শুধু রাগ ফুসলো। ভেতরে ভেতরে অদৃশ্য এক রাগ তার শরীর মন জ্বালিয়ে দিল যেন, অথচ প্রকাশ করলো না, একটুও না। দিতি সেদিন বাড়ি ফিরেছে একা একাই। পরদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে ভার্সিটিতেও গিয়েছে, কিন্তু স্বাক্ষর ক্লাস না থাকায় লোকটার সাথে মুখোমুখিও হতে হয়নি আর। দিতি মনে মনে শান্তি অনুভব করেছিল। আবার একইভাবে ভার্সিটির চারপাশে চোখও বুলিয়েছে সাক্ষ্যকে দেখা যায় কিনা। অবশেষে না দেখতে পেয়ে ছোট শ্বাস ফেললো। খিয়াকে পড়ায় ডুবে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল। কি এত পড়িস ভাই? বোঝা আমারে, একটা মানুষ 24 ঘন্টা কিভাবে পড়ে? খিয়া চাইলো। দিতি আর মিহু দুজনের দিকেই ফিরে বলল। যেভাবে তোরা সারা দিন সুন্দর সুন্দর ছেলে দেখিস। মিহুই এবার জবাব দিল। সারাদিন আমরা সারাদিনই কই ছেলে দেখি? যেইটুকু দেখেছি ওইটুকু কি সারা দিন থেকে কম নাকি? দিতি উত্তরে বলল। আমি তো সুন্দর সুন্দর ছেলেদের দেখতেই পাই না। ক্যাম্পাসে সব বান্দর বান্দর ছেলে, একটাও তো সুন্দর ছেলে নেই। ঠিক তখনই পেছন থেকে কিয়ান আর সাদাত এলো। কিয়ানি মুখ চোখ কুচকে উত্তর করলো। আমরা কি তাহলে ছাগল? ভালো করে দেখ, পাবি এমন সুন্দর ছেলে। দিতি নাক মুখ কুচকালো, বমি পেল এমন ভঙ্গিতে জানালো। তোদের দুটোকেই তো গাঁজাখোর লাগছে। না না, একটা সিগারেট খোর আর একটা মেয়েখোর, রাইট না? সাদাব খানিকটা দূরে বসলো, কপাল কুচকে উত্তর করলো। মেয়েখোর হওয়া চাইতে সিগারেটখোর হওয়া 1000 গুণে ভালো। কিয়ান এবারে মুখ বাঁকালো, বলল। পোল্টিবাজ, জ্বলে পড়ে রইলি মেসে অননকে তোরে, আর এখন এসেই পোল্টি মেরে গেলি। আমি বলদ। মুহূর্তে হাসির রোল পড়লো। খেয়ে হাসতে হাসতে সাদাবের দিকে চাইলো, চোখ মুখ শুকনো, চুলগুলো এলোমেলো কিছুটা। গত 3 দিন ভার্সিটিতে আসেনি দেখেই কল দিয়েছিল 2-1 বার, অথচ কল তুলেনি। অবশ্য তুলবে না এটা খেয়ে আগে থেকেই তা জানতো, তবুও বিহায়ের মতো কল দেওয়ার প্রয়োজন ছিল। খেয়া ছোট শ্বাস ফেলে। এই যে এখন আবারও বিহায়ের মতো প্রশ্ন করলো। জ্বর কমেছে স্যার? বেশি অসুস্থ ছিলি? ভার্সিটিতে আসলি না? সাদাব মুখ চোখ গম্ভীর করে আগের মতোই বসা। ঘড়িতে সময় দেখতে দেখতে খেয়ার প্রশ্নটা সম্পূর্ণই এড়িয়ে গিয়ে মিহুকে বলল। মিহু, তুই এমন হুলো বিড়ালের মতো বসে আছিস কেন? কথা বল। দ্বিতীয় তোর মতো পোল্ট্রি খেলো তাই? ও নাকি সুন্দর ছেলে দেখেই না, এদিকে সাক্ষ্য স্যারকে পারে না চোখ দিয়ে গিলে নিতে। ঠিক ওই সময়টাতে কিছুটা দূর দিয়ে হেঁটে যাচ্ছিল সাক্ষ্য। সাদাপের নজর পড়া মাত্রই দ্রুত বলে উঠল। আরে আরে, ও তো সাক্ষ্য স্যার। সাদাপের গলাটা শুধু মিহুদের শোনানোর জন্য হলেও পৌঁছলো সাক্ষর কানেও। তবুও ফিরল না সাক্ষ্য, তাকালো না। নয়তো খেয়া আর দিতি ব্যতীত উপস্থিত সকলের চোখের চাহনি যে তারই উপরে তা দেখতে। সাক্ষ্য দূর থেকেই শুনল। দিতি কি শুধু সাধু হয়ে গেছে ভাই? সাক্ষ্য স্যারের দিকেও ফিরে চাইলো না। কি ভয়ঙ্কর ব্যাপার, এটা দিতি হতে পারেই না। দিতি ভার্সিটি থেকে ফিরল বিকালে। অতপর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে ঠিক তখনই কল এলো ফোনে, আননোন নাম্বার। দিতি বিরক্তি নিয়ে যখন কল তুলল তখনই জানানো হলো একটা পার্সেল আছে, সেজন্য পার্সেলটা রিসিভড করে। অথচ দিতি অর্ডার করেনি কিছুই, কোনো কিছুর পার্সেল আসার কথাও না। দিতি ছোট শ্বাস ফেললো। যখন ডেলিভারি বয়কে বারবার বলার পরেও ডেলিভারি বয় জোর দিয়ে বলল এটা তারই পার্সেল, তখন দিতি হেলে দুলে গেল তা আনতে। অতপর আনলো।
বড় আশা নিয়ে প্রাপকের নাম ঠিকানা দেখতে যেতেই দেখলো কোনো এক শপের নাম। দিতি ছোট শ্বাস ফেলে। আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা খুলে সর্বপ্রথম পেলে একটা সাদা স্টোনের কাজ করা সাদা শাড়ি। হুবহুই তার শাড়িটার মতোই, একদম হুবহু একই রকম। কি আশ্চর্য, একই রকম শাড়ি কেন আসবে, কেই বা পাঠালো? এত সব ভাবতে ভাবতে দিতির হাতে এলো একটা চিরকুট। হুবহু দেখতে তার সাদা শাড়িটার মতোই যে শাড়িটা তার কাছে এসেছে, তার সাথে ছোট্ট চিরকুটটাই খুব সুন্দর হাতের লেখাতেই লেখা। নিন ক্ষতিপূরণ। তবে আপনি আমার যে ক্ষতিটা করেছেন মিসেস দেদিকা তাসনিম, তা আমি খুব রইসই আপনার থেকে উসুল করব। সাক্ষ্য ইহসান খুব সহজে ছাড় দেয় না। দিতি ভুরু কুচকালো প্রায় সঙ্গে সঙ্গে। কি ক্ষতি করেছে? স্বাক্ষর কোনো ক্ষতি করেছে বলে তো তার মনে পড়ছে না, অথচ এই লোক লিখেছে সে ক্ষতি করেছে। কি ক্ষতি? দিতি কপাল কুচকে তাকিয়ে থাকতেই ঠিক এর পরে আরেকটা লেখা চোখে পড়ল উল্টো পিঠে। আবারও লেখা। শাড়িটা পরে সবাইকে মুগ্ধ করার কথা ভেবে থাকলে আপনার থেকে আমার ক্ষতিপূরণটা নিতে আমি দেরি করব না। বি কেয়ারফুল। যাকে মুগ্ধ করার তাকে করবেন কেবল, অন্য কাউকে মুগ্ধ করার কথা ভুলেও চিন্তা করবেন না। ওকে? এই লেখাটা পড়েই দিতির সর্বপ্রথম মুখ ভেঙ্গালো। যাকে মুগ্ধ করা তাকে মুগ্ধ করুন, কি সুন্দর কথা। দিতি তো ওই না কুচু লোককে মুগ্ধ করতেই শাড়ি পরেছিল। লাভ কি হলো? তাকিয়েছিল ওই লোক, তাকায়নি তো। দিতি শাড়ি চিরকুট দুটোই একপাশে জমিয়ে রাখলো। বেশ কিছুটা সময় পায়চারি করে অবশেষে সিদ্ধান্ত নিল শাড়ি সে রাখবে না, ফেরত দিয়ে আসবে। যে লোক তাকে স্ত্রী হিসেবে দুটো ভালো কথা বলার, তার থেকে আবার কিসের ক্ষতিপূরণ নেবে? এতই যদি দেওয়ার হতে নিজে এসে দিতে পারতো না, এভাবে পাঠাতে হলো কেন? এইটুকু ভেবেই দিতি সর্বপ্রথম কল দিল কথাকে। শান্তিস্থির গলাতেই বলল। কথা, তোর ভাইয়া বাসায় আছে এখন? উত্তর এলো। এখন তো নেই। কেন দিতি? কোনো দরকার? না না, তোদের বাসায় আসবো তাই। উনি থাকলে যেতাম না আর কি। কথা হেসে উঠল। দ্বিতীয় কথা, দুজনই কলেজ জীবন অবধি একই সঙ্গে পড়েছে। দুজনের বন্ধুত্ব ছিল বেশ গলায় গলায় ভাবের মতো, এখনো আছে। তবে দিতি তখনও কল করে জেনে নিত সাক্ষ্য আছে কিনা, আর আছে জানলেই কোনো না কোনো কিছুর অজুহাতে বাসায় আসতো। লুকিয়ে চুরিয়ে কথার রুম থেকে সাক্ষ্যকে দেখতো, আর বুক ঢিপ ঢিপ করা রোগ নিয়ে কথাকে বলতো। আমি তো ফেসে গেলাম রে কথা, খুব কঠিন জালে ফেসে গেলাম। কথার ওইটুকু ভেবেই হাসি এলো, উত্তর দিল। আচ্ছাই, বড় ভাইয়া নেই এখন। দিতি শুনলো, মনে মনে সবটা ভেবে নিয়ে নিচে একটা চিরকুট লিখলো। তারপরে মাথায় ওড়না ছাপিয়ে বের হলো। অতঃপর প্রায় 15-20 মিনিট পর রিকশায় করে সাক্ষ্যদের বাসায় পৌঁছালো। সাজিয়া বেগম দিতিকে দেখে বেশ খুশি হলেন যেন। কতবার এটা ওটা খেতে বললেন, অথচ দিতি কেবল সুযোগ খুঁজছিল চুপচাপ স্বাক্ষর রুমে গিয়ে শাড়ির প্যাকেটটাকে রেখে চলে আসবে, এইটুকুই। তারপর বাসায়ও চলে যাবে। কাহিনী সিম্পল, অথচ দিতির ভাবনা অনুযায়ী কাহিনী এইটুকুতেই শেষ হলো না। যখন সুযোগ পাওয়া মাত্র চুপচাপ স্বাক্ষর রুমে ঢুকে শাড়ির ব্যাগটা রাখবে আর রেখেই চলে আসবে, ঠিক তখনই বারান্দার দরজায় হেলান দেওয়া মানুষটাকে চোখে পড়ল। মানুষটা সাক্ষ্য ইহসান। দিতির চোখে অসহ্যকে পুরুষ, ভুরু জোড়া কুচকানো, দৃষ্টিটা ঠিক তার দিকে। বোধহয় ভাবার চেষ্টা করছে। দিতি এক মুহূর্তে অপ্রস্তুত হলো। ভেবেছিল তো এই লোক বাসায় নেই, কথাও তো বলেছিল নেই। তাহলে এলো কোথা থেকে? এতটা সময় যে সে বাইরে বসে গল্প গুজব করছিল, তখনও তো দেখতে পেল না। দিতি মনে মনে আফসোস করে, ছি ছি, চোরের মতো ঢুকছিল সে। সাক্ষ্য কি লক্ষ্য করেছে তা? অবশ্যই করেছে, তাই তো ওভাবে তাকিয়ে আছে। দিতি মুহূর্তেই চট করে সোজা হয়ে দাঁড়ালো, যেন হঠাৎই তার মধ্যে আত্মবিশ্বাসটা এসে জমা হয়েছে। গলায় তেজ দেখিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? সাক্ষ্য ভুরু নাচিয়ে বলল, সাক্ষ্য ইহসানের রুমে মিসেস সাক্ষ্য ইহসানের চোরের মতো ঢুকছে, বিষয়টা তাকিয়ে দেখার মতো নয়। চোরের মতো ঢুকিনি আমি, আপনিই চোরের মতো রুমে পড়েছিলেন। আমি তো ভেবেছি আপনি সাক্ষ্য ফের ভুরু নাচালো, জিজ্ঞেস করলো, ভেবেছিলেন আমি কি? কিছু না, আপনার শাড়ি আপনি রাখুন, আমার লাগবে না। এটুকু বলেই শাড়ির ব্যাগটা এগিয়ে ধরতে সাক্ষ্য কপাল কুচকালো, গম্ভীর কণ্ঠে বলে, আপনার না লাগলে কি আমার লাগবে এটা? দিতি মুখ কুচকায় উত্তর দিল। আপনার কি মানুষের অভাব আছে নাকি? কেউ একজনকে দিয়ে দেবেন, কাহিনী শেষ। সাক্ষ্য তাকায়। দিতি মেয়েটার বাচ্চামো দেখে তার মাঝে মাঝে ইচ্ছে হয় এই মেয়েকে সত্যি সোজা করে ফেলতে। আবার মনে হয় এই মেয়ে যে মানুষ দেখা গেল সোজা হওয়ার বদলে দ্বিগুণ বেঁকে বসেছে। সাক্ষ্য ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, ভেবেচিন্তে বলছেন মিসেস দেদিকা তাসনিম? অবশ্যই। শিওর যে অন্য কাউকে দিয়ে দিই এটাই চান? দিতি সরু চোখে চাইলো। বাহ, বলার আগেই দেওয়ার মানুষ হাজির। বাহ, উত্তরে বলল, আপনার যে দেয়ার মানুষ আছে তা আমার জানা আছে স্যার, দিয়ে দিন। দিতে এমন কত শত জিনিসই দান করে দেয়। সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসলো, এবারে নিঃশব্দে। দিতি চেয়ে দেখলো, কি সুন্দর ঠোঁট এলিয়ে হাসাটা।
যে হাসিটা দ্বারা স্পষ্টই বোঝা যায় সে দিতির কথাকে পাত্তা দিল না। অন্য সময় হলে নিজেকে নিয়ে এভাবে হাসার জন্য দিতির রাগ হতো, মুখ চোখ লাগ করত। অথচ আজ রাগ হলো না। প্রতিবারের মতে বুক চিনচিন করছে তার, কেমন এক অস্থিরতা বইল হৃদয় জুড়ে। দিতি আর চোখেই চেয়ে চেয়ে দেখলো পুরুষটাকে। কালো রঙের টি শার্ট, ট্রাউজার আর মাথার ঘন কালো চুল আর মুখের খোঁচা দাড়ি, এইটুকুতে এই পুরুষটাকে এত চমৎকার লাগে কেন? বুক ঢিপ ঢিপ করে কেন? দ্বিতীয় প্রশ্নের উত্তর পায় শীত দ্বারা দিয়ে বয়ে যাওয়া শীতল এক অনুভূতিতে। বিমূর যখন তখনই সাক্ষ্য এগিয়ে তার দিকে ঝুঁকলো, অতঃপর কানের কাছে বলল, সব জিনিস দান করার ক্ষমতা থাকলেও সাক্ষ্য ইহসানের দেওয়া জিনিস এবং সাক্ষ্য ইহসানকে দান করার মতো ক্ষমতা আপনার যে নেই তা আমি শিওর। তাই শুধু শুধুই ফাঁকা বলে আওড়াবেন না। দ্বিতীয় এই মুহূর্তে ছিটকে দূরে সরল, তেরা সরে জানালো, কে বলো নেই, আমি সব পারি। সাক্ষ্য ফের হাসলো ঠেটেলিয়ে দিতির আড়ালে, ভুরু নাচিয়ে বলল, রিয়েলি? হ্যাঁ, আপনার শাড়ি আপনি নিন, আমার লাগবে না। এইটুকু বলেই শাড়ির ব্যাগটা সাক্ষর বিছানায় রেখেই যখন পা বাড়াতে নিল, ঠিক তখনই সাক্ষ্য দিতির হাতটা টেনে ধরল, গম্ভীর গলায় বলল, দাঁড়ান, সবসময় আপনি যা ভাববেন তাই হবে, তাই ভেবে থাকলে আপনি ভুল ম্যাডাম। সাক্ষ্য ইহসানকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সাক্ষ্য ইহসানের সঙ্গে সংসার করতে চেয়েছেন, অথচ সাক্ষ্য ইহসানকে এড়িয়ে চলে যাওয়ার সাহস করেন কিভাবে? এটুকু বলেই সাক্ষ্য দিতির হাতটায় হ্যাঁচকা টান দিয়ে দিতিকে নিয়ে এলো একদম সামনে। অতঃপর ব্যাগটা থেকে সাদা শাড়িটা নিয়েই শাড়িটা মেলল। শাড়ির এক কোণা নিয়ে দিতির একদম কাছে দাঁড়িয়ে ভুরু নাচিয়ে বলল, আমার হাতেই পড়তে চান? এত রং বাহানা করছেন? প্রবলেম নেই, শাড়ি পরাতে না পারলেও আপনার জন্য চেষ্টাটুকু করতেই পারি। এইটুকু বলেই সাক্ষ্য যখন ঝুঁকে শাড়ির কোণায় ধরে রাখা অংশটুকু দিতির পেটের দিকে নিতে লাগলো, তখনই দিতি লাফিয়ে পিছালো, দ্রুতই বলল। এসব কি অভদ্রতা? সাক্ষ্য নিঃশব্দে হাসে দিতির আড়ালেই, উত্তরে বলল, এসব সাক্ষ্য ইহসান অধিকার বোধ ম্যাডাম। কেন, পছন্দ হচ্ছে না? দিতি আরো দু কদম পিছিয়ে গেল, বলল, কয়জনকে পরিয়েছেন এভাবে শাড়ি? নিশ্চয়ই অনেককে, তাই না? পরলে আপনার কি? প্রশ্নটা করেই সাক্ষ্য আর একটু এগোলো, আরো এক কদম ফেলে দিতির আরো সামনে আসতে চাইলো। তখনই দিতি বলে উঠল, এগোবেন না, একটুও না। দিতির মুখটা দেখার মতো, সাক্ষর হাসি পাচ্ছে, অথচ হাসলো না সে, ভুরু বাঁকিয়ে বলল, সাহসী মিসেস সাক্ষ্য ইহসান এখন ভয় পাচ্ছে? শাড়ি দিন, এদিকে দিন, নিচ্ছি আমি। এইটুকু বলেই এক প্রকার সাক্ষর হাত থেকে ছিনিয়ে নিল শাড়িটা। এলোমেলো শাড়িটা ওভাবেই ব্যাগে ভরে পা ঘুরালো। অদ্ভুত, সাক্ষ্য ইহসান মানুষটা অদ্ভুত, জঘন্য। আর একটু হলেই তো শাড়ি পরিয়ে দিত যেন। দিতি যেতে যেতে শুধু বিড়বিড় করলো, এমন কেন? এই লোকটা এমন কেন? ভাবখানা এমন যেন আমাকে চেনেই না। আবার কখনো কখনো ভাবখানা এমন, বউয়ের প্রতি তার কত অধিকার। দিতির রাগটা এবার এসে জমলো কথার ওপরে। কথাকেই তো জিজ্ঞেস করে তারপরই এসেছিল। নির্ঘাত মিথ্যে বলেছে এই মেয়েটা, এইটুকু ভেবেই রাগ ফুঁসে কথার কাছে গিয়ে বলল, এই বেয়াদব মহিলা, তোর ভাইয়ানা বাসায় নাই বললি, আসলো কোথা থেকে তাহলে? হ্যাঁ, কথা বেচারা বোকার মতো চেয়ে উত্তর করলো, ছিল না তো, তুই আসার একটু আগেই এসেছিল। কেন, কিছু বলেছে তোকে? কি বলবে? কথা ছোট শ্বাস ফেলে। দুজনেই কেমন যেন বিয়ে করেছে, কোথায় দুজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব থাকবে, অথচ আছে তেড়ামো। অবশেষে নিজেও এক তেড়া মানুষকে ভালোবাসে, সাম্য এহসান, যে কিনা কথাকে দুই চোখেই সহ্য করতে পারে না। ওই পুরুষটিকেই কথা মন দিয়েছে, আড়ালে আড়ালে ভালোবেসে ফেলেছে বেশ জটিলভাবে। কথা এটুকু ভেবেই ছোট শ্বাস ফেলে। দিতির হাতে শাড়ির প্যাকেটটা দেখে বলে, এই কি, তুই শাড়ির ব্যাগটা নিয়ে ঘুরছিস কেন? জানিস কত খুঁজে ভাইয়া শাড়িটা বের করেছে? কতগুলো দোকান খুঁজলাম, অথচ হুবহু এই শাড়িটা পাচ্ছিলামই না, অবশেষে পেয়েছিলাম। দিতি এবার চোখ কপালে তুলে বলল, তুইও ছিলি এসবের? কোন সবে? শুধু শাড়ি তো খুঁজে দিয়েছি ভাইয়ার সাথে গিয়ে। দিতি রাগই ফুসলো শুধু, বলল, ভালো করেছিস। সাক্ষ্য রুম থেকে বের হলো একদম ভদ্রসভ্য ছেলের মতোই, যেন কিচ্ছু হয়নি, কিচ্ছু জানে না সে। এক পা দুপা করে সোফায় গিয়ে বসে মাকে জিজ্ঞেস করে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার কফিটা দিল না তো? সাক্ষর মা কফি নিয়ে এলো একটু পরে। ছেলেকে কফি দিতে দিতেই বললেন, দিতি এসেছে তো সাক্ষ্য। সাক্ষ্য যেন দিতি নামের কাউকে চিনিয়েই না এমন এক পা ভান করলো, ভুরু নাচিয়ে বলল, তো একটু তো কথা বলো মেয়েটার সাথে। মেয়েটা তুই বলতে পাগল, অথচ তুই এমন একটা ভাব করিস যেন চিনিসই না ওকে।
স্বাক্ষর মুখটা গম্ভীর, যেন দিতি এসেছে সে জানেই না, অথচ একটু আগেও মেয়েটাকে একা পেয়ে এক প্রকার হেনস্থা করেছে। ওইটুকু ভেবেই হাসি পেল স্বাক্ষর, কিন্তু হাসলো না। ওভাবেই মুখভঙ্গি রেখে বলল, চিনলে কি কথা বলতে হবে? বান্ধবীর মেয়ে তো তোমার, বউ করার জন্য পাগল তো তুমি হয়েছিলে আম্মু। তুমি তো মাথায় তুলে রেখে আড্ডা দিবে, আমি কেন দিব? সাজিয়া আফরোজ ছেলের কথা শুনে হতাশ হলেন যেন। ছেলের মাথায় একটা থাপ্পড় মেরে মুহূর্তেই বললেন, কারণ ও তোর বউ হয় গাধা। সাক্ষ্য জানে না দীতিকা তাসনিম তার বউ, খুব ভালোভাবেই জানে, অথচ উত্তরে উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলল। তো বাইরে তখন প্রচন্ড বৃষ্টির ধারা, সাথে ঝড়ো বাতাস, আশপাশে বইছে শীতল এক বাতাস। দিতিকে অনেকবার আরেকটু থাকার জন্য বললেও দিতি থাকলো না। এই মুহূর্তে চলে যাবে মানে? এই মুহূর্তেই চলে যাবে? সাজিয়া আফরোজ অবশেষে হতাশ হয়ে ছেলেকেই বলল, সাক্ষ্য দিয়ে আয় না মেয়েটাকে একটু। এই ঝড় বাতাসে একা একা কি করে যাবে বল? যা বৃষ্টি বাইরে। দিতি তড়িৎ বেগেই তাকালো, তীব্র বিরোধিতা করে উত্তর দিল, লাগবে না সাজিয়া আম্মু, আমি একাই যেতে পারবো। এইটুকু পথ যেতেও বুঝি আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে? স্বাক্ষর মা মিনমিন করে চাইল। এই যে সাক্ষ্য একটু আগেই দিতির প্রতি তীব্র অনীহা নিয়ে কথাগুলো বলেছিল, তা যে দিতি শুনেছে তা বুঝতে আর বাকি থাকলো না ওনার। ছোট শ্বাস ফেলে বুঝিয়ে বললেন, আম্মু বোঝার চেষ্টা করো, বাইরে যা বৃষ্টি, একা যেতে পারবি না তো। সন্ধ্যা হয়ে গেল প্রায়, সাক্ষ্য দিয়ে আসুক না। না, আমি ওনার সাথে যাব না। সাক্ষ্য শুধু শুনছিল, ভুরু বাঁকিয়ে একবার চাইলো দিতির দিকে। এতটা তেড়া কেন মেয়েটা? ছোট শ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে পকেটে হাত গুজে গম্ভীর গলায় বলল, আম্মু নিচে যাচ্ছে, তোমার বান্ধবীর মেয়েকে 5 মিনিটের মধ্যে নিচে হাজির হতে বলো, নয়তো নিয়ে যেতে পারবো না। এইটুকু বলেই ধূপধাপ পা ফেলে দিতির সামনে দিয়েই চলে গেল মানুষটা। ভাবখানা এমন যেন বাধ্য হয়ে রাজি হচ্ছে দিতিকে নিয়ে যেতে, নয়তো নিতই না। দ্বিতীয় একাই যাবে, ওই মানুষের সামনে দিয়েই একা একা যাবে। কি ভেবেছে এতটা বেহায়া? যে লোক নিজের মায়ের সামনেও তাকে নিয়ে এতটা অবহেলা দেখাচ্ছিল, সে লোকের সাথে যাবে সে? কোনো মতেই না। সাজিয়া আফরোজ বহু কষ্টে দিতিকে বুঝিয়ে শুনিয়ে বলল সাক্ষ্যর সাথে যেতে, অথচ দিতি নিজের সিদ্ধান্তে স্থির। অবশেষে বলে এলে যেতে পারবে না সেই। তারপরই হুড়মুড় করে নিচে নামলো। ঠিক গেটের সামনে সাক্ষ্যকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পেছন থেকে। দিতি দেখলো পেছন থেকে, অতঃপর ওখানটায় কেউ দাঁড়িয়ে নেই, যেন এমন ভাবে এই পাতটুকু দিয়ে হেঁটে গিয়ে গেট পেরিয়ে দাঁড়ালো রিক্সার জন্য। সাক্ষ্য খুব সূক্ষ্ম চোখেই দেখলো তা। ঠিক তার এইটুকু পাশেই দাঁড়িয়ে আছে মেয়েটা। বৃষ্টির ছিটকে এসে সরাসরি পড়ছেই শরীরে, খুব দ্রুত জামাটাও ভিজে যাবে বোধহয়। তবুও একইভাবে ওখানেই দাঁড়িয়ে, অন্যদিকে ফিরে এমনভাবে চেয়ে আছে যেন সে সাক্ষ্যকে দেখেইনি। সাক্ষ্য ছোট শ্বাস ফেললে ছাতাটা দিতির দিকে এগিয়ে ধরে নিজেও 2-1 পা এগিয়ে দাঁড়ালো। দিতির পাশে দাঁড়িয়ে ছাতাটা ধরতে দিতি মাথা তুলে চাইলো, অতঃপর নিজের মাথার উপর আকস্মিক ছাতাখানা দেখতে পেয়ে ছিটকে দূরে সরল। আর একটু দূরে দাঁড়িয়ে ফের একইভাবে অন্যদিকে ফিরে তাকালো। এই পর্যায়ে দিতি শুধু একটু ভিজলো না, অনেকটুকু ভিজে গেল জামার অংশ। ওড়নাটা বৃষ্টির দাপটে ভিজে গিয়েছে। দিতি তবু ওভাবেই স্থির দাঁড়ানো, হাত উঁচিয়ে ঘড়িতে একবার সময়ও দেখলো। অপরদিকে সাক্ষ্য শুধু ভুরু কুচকালো। ভাব দেখাচ্ছে এই মেয়ে, অ্যাটিটিউড দেখানোই পণ্ডিত সাক্ষ্যকে এখন এই মেয়ে অ্যাটিটিউড দেখাচ্ছে। সাক্ষ্য ফের আবারও পায়ে গিয়ে দিতির পাশে দাঁড়ালো। বাম হাতে ফের আবারও মাথার উপর ছাতাটা মেলে ধরে ডান হাতে টেনে ধরলো দিতির কোমর, যেন আগে থেকেই জানতো দিতি এখনই ছিটকে দূরে সরে যাবে। তাই তো আগে থেকেই শক্ত করে কোমর চেপে ধরলো, গম্ভীর দৃঢ় গলায় বলল, এত অ্যাটিটিউড কার সাথে দেখাচ্ছেন? হ্যাঁ, সাহস খুব না? দিতি ভুরু বাঁকিয়ে চাইল। বিদ্যুৎ গতিতে ছিটকে দূরে সরতেও চেয়ে সরা হলো না। এমনভাবে চেপে ধরেছে যে দিতির রাগ, চোখ মুখ লাল হয়ে এলো। মুখে তীব্র ক্ষোভ নিয়েই সাক্ষ্য দিকে তাকিয়েই বলল, কি সমস্যা স্যার? রাস্তাঘাটে এসব অশুভতা কেন করছেন? সাক্ষ্য ছাড়ল না, একইভাবে দাঁড়িয়েই থাকলো দিতির কাছাকাছি। উত্তর করলো, অসভ্যতা করার অধিকার আছে বলেই করছে। দিতি উত্তরে চুপ হলো না, মুহূর্তেই জানালো, বউ করতে চেয়েছে সাজি আম্মু, আপনি তো চাননি, সুতরাং আপনার অধিকার থাকারও তো কথা নয় স্যার। সাক্ষ্য তাকালো স্থির শান্ত এক চাহনিতে। এটা সত্য, তাদের আগটা হয়েছিল কোনো প্ল্যান ছাড়াই। তার আম্মু হুট করে চেয়েছিল বলেই আকস্মিক আগটা হয়েছিল, একদম হুট করেই। সাক্ষ্য এই নিয়ে মায়ের উপর কিছুটা রেগেও ছিল, কিন্তু তাই বলে বিয়ে করলো সে, আর অধিকার থাকবে না? সাক্ষ্য চোখে হেসে চাইলো, বলল, আম্মু বউ করতে চেয়েছে, কিন্তু বউ হলেন কার? আমার নাকি আম্মুর? তো কার অধিকার থাক? দিতে এবারে আর উত্তরই করলো না।
দেখা গেল তুমুল বৃষ্টিতেই একটা রিক্সা অবশেষে এলো। দিতি মুহূর্তেই বলল, ছুঁই ছুঁই স্বভাব দেখিয়ে অধিকার ফলাতে আসবেন না, ওকে? দিতে মেনে নেবে না, একদম হাত ভেঙে দিব। সাক্ষ্য ভুরু বাঁকালো। বা আঁকথা বউ তার হাত ভেঙে দিবে, গর্ব করা উচিত কি? সাক্ষর তো হাসি ফেলল, তবুও হাসি চেপে গেল। দিতি তাকে এক প্রকার ধাক্কাধাক্কি করে ফেলে রেখে রিক্সে উঠতেই পরপর সাক্ষ্য উঠল। দিদির পাশে ঠিক শরীর চুই চুই করে বসেই ধীর কণ্ঠে জানালো, আমি অপেক্ষায় থাকলাম আমার ছুঁয়ে স্বভাবের বিনিময়ে হাত ভাঙ উপহার পাওয়ার জন্য। এইটুকু বলেই রিক্সাওয়ালা মামাকে বলে উঠল। চালান মামা। রিক্সাওয়ালা চালাতেই নিচ্ছিল, অথচ ঠিক তখনই দিতি বলল, আপনি উঠলেন কেন? নামুন, এক্ষুনি নামুন, আমি আপনার সাথে যাব না। রিক্সাওয়ালা ফিরে চাইল, মাথা কাত করে। সাক্ষ্য একবার দিতির দিকে চেয়েই চাইল ওনার দিকে, চোখে হেসে বলল, আপনি চালান মামা, ওরকম একটু আধটু ঝগড়া তো হয়ই। দিতি কপাল কুঁচকালো। কি ধূর্ত লোক, কিভাবে নিজেকে, কোথাকার কোন রাজপুত্র সে। সাম্য বন্ধুদের সাথে হোস্টেলেই থাকে, তার ধারণা বাড়িতে তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যা গুরুত্ব দেওয়া হয় কথাকেই দেওয়া হয়। বয়সে দুজনে খুব একটা তফাৎ না থাকাতে ছোটকাল থেকে মা বাবা সবসময় দুজনের তুলনায় দেখিয়ে এসেছে আঙ্গুল তুলোর। যে তুলনার মাপকাঠিতে সাম্য তার মা বাবার চোখে সবসময় ছিল পিছিয়ে, আর কথা ছিল এগিয়ে। কথা সাম্য আর স্বাক্ষর ফুফাতো বোন। ফুফি মারা যাওয়ার পর প্রায় 6 বছর বয়সে ওকে এনেছিল তার মা বাবা। সাম্য তখন 8 বছর বয়স। ঠিক তখন থেকেই বাড়িতে তার আদর কমতে শুরু করলো, আর সব আদর গিয়ে জমলো কথার থলিতে। এই নিয়ে মূলত কথাকে সহ্য করতে পারে না সাম্য। দেখলেই গা জ্বলে এমন যেন। আজও জ্বলল। দীর্ঘ 3 দিনের ট্যুর দিয়ে সাম্য যখন বাড়ি ফিরল, সর্বপ্রথমই বাবার হাতে চড় খেল। তারপরেই চেঁচামেচি করে বলে গেল, এত বড় হয়েছো অথচ মা বাবাকে চিন্তায় রাখতে ভালো লাগে তোমার? ফোন অফ রেখেছো কেন? কোন আক্কেলে? বাইরে গিয়েছো ভালো কথা, ফোন অন রাখা যেত না? খোঁজ খবর নেওয়া যেত না? মা বাবাকে খোঁজ নাও কখনো? শুধু আলতু ফালতু আড্ডাতে মন দিতে পারো। তোমার বয়সী তো কথাও, ও তো এমন করে না। তোমার মতো বেয়াদব তো হয়নি ও। সাম্য ফুসল রাগে। বাবা চরখানা খাওয়ার পর থেকেই কথার উপর জন্মেছে এক অদৃশ্য রাগ। কেন ওই মেয়ের সাথে সবসময় তার তুলনা করে বাবা মা? কেন? সাম্য তো সহ্য হয় না। আর এই সহ্য না হওয়ার মাঝে কথা এলো কফি নিয়ে। বেশ উচ্ছ্বাস নিয়ে বলল, সাম্য, সাজেক গিয়েছিস? কেমন মজা করছিস? ছবি তুলছিস না? দেখা দেখা তো দেখি কেমন ছবি তুলেছিস। সাম্য একটানা এই কথার হাত থেকে কফির মগটা ছিনিয়ে নিল। কপাল কুঁচকে রাগে ক্ষোভে বলল, আমি তোর ছোট না? কাঁথার বাচ্চা কাঁথা, গুনে গুনে 2 বছরের বড়। তুই কোন সাহসে আমায় তুই তুই করে বলিস? কয়বার বলেছি আমায় আপনি করে বলতে? কথা চুপ হয়ে গেল যেন এবারে। যতটা ইচ্ছাস ছিল সাম্যর রাগ দেখে ততটাই উদাস হলো। উত্তর স্বরূপ বলল, আমি তো ভাইয়াকেও তুমি করে বলি সাম্য। সাম্যর রাগে মুখী লাল হলো। ছোট বাচ্চাদের মতো রাগে ফুঁসতে ফুঁসতে কথার হাত চেপে ধরে বলল, আবার নাম ধরে ডাকছিস? সাহস কত তোর? এতটাই জোরে চেপে ধরলো যেন কথার নরম হাত যেন ভেঙে যাবে। কথার ব্যথা লাগলো, চোখ টলমল হয়ে এলো এক মুহূর্তেই। কিছু না করলেও সাম্য সবসময় এমন কেন করে তার সাথে? কি দোষ? দিতি সেদিনের পর 2 মাস স্বাক্ষর দিকে ফিরেও চাইলই না, যেন এমন একটা ভানই করলো। আড়ালে আবড়ালে মানুষটাকে খেয়াল করলো, সরাসরি এমন ভাব রাখলো যেন সেও চেনে না এই মানুষটাকে, একটুও চেনে না। সেও নেচে নেচে বিয়ে করেনি সাক্ষ্যকে, এটাই বোঝাতেই দিতি নিজের সাধ্যমতো এড়িয়ে চললো এই মানুষটাকে। দিতি বোধহয় মনে মনে শান্তিও পাচ্ছিল এড়িয়ে চলে। দিতি তখন ভার্সিটির সামনে কিয়ান আর সাদাপের জন্য দাঁড়িয়েছিল। পরনে সাদা ব্লাউজের সাথে হালকা নীল রঙা একটা শাড়ি। ফর্মাল ধরনের পরা শাড়িটায় দিতিকে খারাপ লাগছে না, বরং স্নিগ্ধ লাগছে ভীষণ। একটু পরই বোধহয় প্রেজেন্টেশন শুরু হবে। খেয়ে এসে গেলেও মিহু এখনো আসেনি। দিতিরা মিহুর জন্যই রাস্তার এক কোণে দাঁড়িয়ে রাস্তার দিকে পথ চেয়েছিল এতটা সময়। সবসময় লেট করা মেয়েটা যে আজও লেট করবে তা তাদের জানা কথা। দ্বিতীয় ছোট শ্বাস ফেললো। কিয়ানি তখন বিরক্তির স্বরে বলল, এই মহিলা আসবে না তো? চল আমরাই যাই, ওর জন্য দাঁড়িয়ে লাভটা কি? দিতি মিনমিন করে চাইল, উত্তর করলো, তুই কি এমনি এমনি দাঁড়িয়ে আছিস নাকি এখানে? আছিস তো মেয়েদেরকে ফর্মাল গেট আপ দেখাতে, জুনিয়ররা যেন চক্ষু দেখে চক্ষু জোড়ায় তাদের। কিয়ানি সঙ্গে সঙ্গেই দিতির মাথায় চাটি মারলো, দাঁত কেলিয়ে বলল, এমনিতেই তো এক্সামে খারাপ করস, সিজিপিএ টেনে টুনে উঠাস, কিন্তু এখন তো বুদ্ধি কি করে আসলো তোর মাথায়? দিতি মুখ বাঁকিয়ে বলল,
আমার মাথা তোর মতো খালি নয় বলদ। খেয়া তখন হাঁটতে হাঁটতে এলো। ভেতরে এক ফ্রেন্ডের শাড়ি ঠিক করে দিচ্ছিল বলে এতক্ষণ আসতে পারেনি। হয়তো সেও এদের সাথে এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকতো। খেয়ে সেই ছোট শ্বাস ফেললো। এদের ঝগড়া করতে দেখেই বলল। তোরা এতক্ষণ রোদে দাঁড়িয়ে ঝগড়া করছিলি? মিহু এসেছে? কিয়ান বড়ই বিরক্ত হয়ে বলল। আসে নাই, ওর বাসা থেকে প্রেজেন্টেশন দিবে। একটা কল দে না, আমার ফোন তো আনা হয়নি। কিয়ান, একটা কল দে তো। ব্যালেন্স নাই, ওই ছাগলের জন্য 2 পয়সা লস করে কল দেওয়া বৃথা। খেয়া ছোট শ্বাস ফেলে। এবার দিতির দিকেই চাইলো। দ্বিতীয় ঠিক একই উত্তরটাই দিল, ব্যালেন্স শেষ। খেয়া অবশেষে উপায় না পেয়ে সাদাবের দিকেই চাইলো। ছেলেটা তার দিকে তাকায় না, কথা বলে না, শুনেছে বন্ধু হিসেবেও মানে না। অথচ ওই ছেলেটার সাথেই খেয়া বারবার কথা বলতে হয়। আজও বলল। সাদাব, তোর ফোনে তো ব্যালেন্স আছে নিশ্চয়, তাই না? একটা কল দে তো। সাদাব এবারে কপাল কুঁচকে তাকালো। সবার শেষে কেন তাকে বলল কল দেওয়ার কথাটা? এটা ইগোতেও লাগলো। গম্ভীর কণ্ঠে বলল। চলে আসবে ও 2 মিনিটের মধ্যে, কল দেওয়া লাগবে না। কেউ আর কিছু বলল না। দ্বিতীয় ওভাবেই চুপ করেই দাঁড়ানো। ভাবলো সাদাবের কথা অনুযায়ী 2 মিনিট পরেই চলে আসবে মিহু। ওইটুকুতেই পথ। অতঃপর অপেক্ষা করতে করতেই কানে এলো সাদাব, কিয়ান আর খেয়ার সমস্যারে বলা। আসসালামু আলাইকুম স্যার। সাক্ষ্য এক নজর তাকালো। দূর থেকেই দিদিকে চোখে পড়েছিল। শাড়ি পরেছে, সেদিনের বিয়েবাড়ির মতো চমকে শাড়ি না, স্নিগ্ধ একটা শাড়ি। তবুও বোধহয় এই মেয়েকে সেদিনের মতোই সুন্দর দেখাচ্ছিল। দূর থেকে ক্লিপ দিয়ে বাঁধা চুল প্রায় ছেড়ে রাখা চুলের মতোই দেখাচ্ছিল। সাক্ষ্য এক নজর মাথা তুলে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে নজর সরালো, যেন সে সালাম পেয়েই তাকালো। সাক্ষ্য শুনল। দ্বিতীয় তখন একবার তাকিয়েই ফের নজর ফিরিয়েছে। ঠিক পর মুহূর্তেই আরো একবার তাকালো। সাক্ষ্য আজ হোয়াইট কালারের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা ঠিক কোনোই পর্যন্ত, চোখে কালো ফ্রেমের চশমা। সাক্ষ্যকে সুন্দর লাগছে অবশ্যই, তবে দিদি সুন্দর লাগছে বলেই তাকালো না। তাকালো কারণ সাক্ষ্য সাদা রঙেরই শার্ট পরেছে, অপরদিকে নিধিও সাদা রঙের একটা শাড়ি পরেছে। কি দারুণ ম্যাচিং। দ্বিতীয় এক নজর চেয়েই নজর সরিয়েছে। নিচের দিকে চেয়েই মুখটা থমথমে করে রেখে মিনমিন করে সাক্ষ্যকে বলল। আসসালামু আলাইকুম স্যার। সাক্ষ্য ভুরু চলো, শুধু তাকালো না তার দিকে। এমন একটা ভাব করলো যেন বাধ্য হয়ে সালাম জানালো। সাক্ষ্য পর মুহূর্তেই গম্ভীর কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল। 4 জন কি এখানে দাঁড়িয়ে থেকে প্রেজেন্টেশন দিবেন? খেয়া ভদ্রতা স্বরূপ হেসে উত্তর করলো। না না স্যার, আসলে আমাদের ফ্রেন্ড মিহু আসেনি তো, তাই। আচ্ছা। এটুকু বলেই পা ফেলে যখন সাক্ষ্য এগিয়ে গেল, তখনই দ্বিতীয় সুচালো চাহনিতে মুখ তুলে চাইল। চাহনিতে এক প্রকার রাগ ক্ষোভ সব নিয়েই বাঁকা চোখে তাকিয়ে সাক্ষ্য যাওয়া দেখলো। মুখভঙ্গিয়ে বিদ্রুপ ভঙ্গিতে বলল। 4 জনকে এখানে দাঁড়িয়ে থেকে প্রেজেন্টেশন দিবেন? ঢং দিব এইখানে দাঁড়িয়ে, সমস্যা কি ওনার? বেশি ঢং, বেশি অ্যাটিটিউড দেখায় সে, মনে হয় কোন দেশের কোন প্রেসিডেন্ট সে। দিদিকে রাগ ফুঁসতে দেখেই কি আর বলে উঠল। তবুও তো ছাগলের মতো তোরা ওই লোকের দিকে তাকাই থাকস। মনে হয় ভার্সিটিতে আর ছেলে ফেলেই নেই। দিদি নাক মুখ কুচকে তীব্র অস্বীকৃতি জানিয়ে বলল। আমি তাকাই না। সাদাব হেসে বলল। তুইও তাকাস খালি লুকিয়ে লুকিয়ে, আর সামনে ঢং দেখাও, অ্যাটিটিউড দেখাস। সাদাবের বাচ্চা সাদাব, তোরে তো ভালো ভাবতাম। দিদি যখন রেগে এইটুকু বলল, তখনই দেখা গেল তাদের সামনে এসে থামলো একটা রিক্সা, এবং বেশ আয়েসি ভঙ্গিতেই তা থেকে নামলো মিহু। যেন কত ভয় কত চিন্তা এমন একটা ভাব ধরেই বলল। এই দেখি হয়ে গিয়েছে কি? শুরু হয়ে গিয়েছে। আমি লেটই করে ফেললাম, তাই না? কিয়ান বাঁকা নজরে তাকায়, মুখ ভেঙিয়ে বলে। এই তো আসছে লেট লথিপ ড্রামা দেখাতে। বলি, তোর হাতে ঘড়ি নেই? টাইম দেখতে পাস না তুই? লেট করছিস নাকি না করছিস তা আমরা জানবো কি করে? মিহুর মুখটা দেখার মতো হলো। কিয়ানে দাঁতে দাঁত চেপে অতি বিরক্তিকর ভঙ্গিতে বলা কথাগুলো শুনে যখন কিছু বলতে নিবে, ঠিক তখনই কিয়ান মুখের দিকে চেয়ে আবারও বলল। মুখে ময়দা মাখছিস কতক্ষণ যাবত? লাগতাছে তো সাদা ছাগলের মতো। মিহু এবার প্রায় কেঁদে দিবে যেন। এলো কত সুন্দর ফ্রেশ মাইন্ড নিয়ে, অথচ এসে এরা এমন করছে। বলল। দেখলি দিদি, কিয়ানের বাচ্চা কি বলল? সাদাবটাই ভালো। সাদাব নিজেও হাসলো মুখ চেপে, বলল। কি আনতেই তো সত্যি বলল। মুখে এত আটা ময়দা মেখেছিস কেন? এটা প্রেজেন্টেশনের নাকি বিয়ে বাড়ি? মিহু আর কথাই বলল না, মুখ ফুলিয়ে চলে গেল ওদের সামনে দিয়েই। দ্বিতীয় খেয়া কিয়ান আর সাদাব কেবল তাকিয়ে তাকিয়ে দেখছিল। অবশেষে কিয়ানই বলল। দেখলি কি বেইমান?
এতক্ষণ দাঁড়িয়ে আছি আর বেইমানটা আমাদের রেখেই চলে যাচ্ছে। দিতির প্রেজেন্টেশন দেওয়া ভালো হলো না। সারাদিন বকবক করলে ওখানে গিয়েও আবল তাবল বকে এসেছে এবং এটা নিয়ে দিতির বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। চিলমুডে ভার্সিটির আনাচে কানাচে ছবি তুলেছে, তাও ছবিগুলো তুলে দিয়েছে ডিপার্টমেন্টেরই ফটোগ্রাফার ঈশান, যে কিনা বছর 2 হলো দিতিকে অসংখ্যবারই জানিয়েছে সে দিতিকে ভালোবাসে এবং ভালোবাসে, অথচ দিতি থেকে খুব একটা পাত্তা পায়নি ছেলেটা। অবশেষে বন্ধুত্ব সম্পর্কটাকেই মেনে নিয়েছে, কিন্তু মনে মনে তো এখনো মেয়েটাকে ভালোবাসে। এই যে সুন্দর শাড়ি পরা অবস্থায় তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, এটা ভালোবাসা না। ঈশান ছোট শ্বাস ফেলে। ভার্সিটির অলিগলির রাস্তাগুলোতে দিতি, মিহু আর খেয়া সহ অন্যদেরও ছবি তুলে দিতে যখন ক্লান্ত প্রায়, ঠিক তখনই চোখে পড়ল অদূরে গোলাপ গাছে ফুটে থাকা একটা লাল গোলাপ ফুল। ঈশান দেরি করল না, ফুলটা দ্রুত নিয়ে এসেই দিতির কানের দিকে এগিয়েই বলল,